ওয়েলকাম টু ভুতুড়ে গপ্প। আজকের গল্পটি হলো সত্যিকারের একটি ঘটনা, যে ঘটনাটি ঘটেছিল আমারই ছোটবেলায়। চ্যানেলের বাকি গল্পগুলি শুনতে গেলে এবং আরও নতুন গল্প শুনতে গেলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে হবে। আর তার সঙ্গে যদি গল্পগুলো ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। আসা যাক তাহলে আসল গল্পে, অযথা আর আমরা সময় নষ্ট করব না। ঘটনাটা ঘটেছিল আমার ছোটবেলায়, অর্থাৎ আমার তখন বয়স ছিল 8 থেকে 9 বছর। ঘটনাটি আমার মামার বাড়িকে কেন্দ্র করে। আমার মামার বাড়ি বেশ কিছুটা গ্রামের দিকে, তবে সেখানকার মোটামুটি একটা মধ্যবিত্ত বাড়ি বলতে পারে। বাড়ির মাঝখান দিয়ে বিশাল বড় একটা উঠোন রয়েছে, তার চারিদিকে রয়েছে ঘরগুলি। সেই বছর আমরা স্কুলের ছুটি পড়ায় গরমের সময় মামার বাড়ি ঘুরতে গিয়েছিলাম সকলে মিলে। কিন্তু তখনও ভাবিনি মামার বাড়িতে কয়েকদিনের যাওয়াটা বেশ কিছুদিনের জন্য থেকে যাওয়া হবে। প্রায় 2-3 বছর পর গরমের ছুটিতে মামার বাড়ি ঘুরতে গিয়েছি। সে এক আলাদাই মজা হচ্ছে। পৌঁছে দেখি মামার বাড়িতে একতলায় ভাড়াটিয়া বসেছে নতুন। সেখানে এক নিঃসন্তান দম্পতি ভাড়া থাকছেন। কিন্তু সেই দম্পতির মধ্যে যিনি মহিলা ছিলেন তিনি একটু অদ্ভুত আচরণ করতেন। বিশেষ করে কোনো বাচ্চা কাচ্চা সাধারণত ওনার পছন্দ হতো না। আমরা কেউ খেলতে খেলতে হঠাৎ তাদের ঘরের সামনে চলে গেলে অথবা তাদের কাজে কোনো বাধা পড়লে আমাদের জন্য উনি প্রচণ্ড রেগে যেতেন। এমনকি কখনো কখনো তো মারতেও চলে আসতেন। এই সময়ই একদিন অমাবস্যার রাতে পাড়ার কিছু জন দেখেন ওই দম্পতির ঘর থেকে মাঝরাতে ধোঁয়া বের হচ্ছে। তারা ভয় পেয়ে যান, ভাবেন কোনো দুর্ঘটনা ঘটলো না তো। তারা দৌড়ে চলে আসেন বাড়িতে এসে আমার দাদুকে ডেকে বলেন, আপনাদের নিচে ভাড়াটিয়াদের ঘর থেকে তো ধোঁয়া বের হচ্ছে, মনে হয় আগুন লেগেছে বা কোনো দুর্ঘটনা ঘটেছে। সঙ্গে সঙ্গে বাড়ির সকল বড়রা মিলে দেখলাম দৌড়াদৌড়ি করে নিচে একতলায় পৌঁছে গেল। কিন্তু গিয়ে যা দেখলো সবাই, তা দেখার জন্য সবাই নিশ্চয়ই প্রস্তুত ছিল না। গিয়ে দেখে মধ্যরাতে ওই দম্পতি কালো বসন পরে কোনো একটা অজানা যজ্ঞ করছে, আর তার চারিপাশে ব্ল্যাক ম্যাজিক জাতীয় জিনিস ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেমন কিছু পুতুল রয়েছে, লেবু রয়েছে, আরও নানা রকমের ভস্য, অনেক কিছু রয়েছে। এই দেখে সকলের আর বুঝতে বাকি রইল না যে ওখানে কি হচ্ছে। দাদু তো রেগে মেগে একাকার। সেই মুহূর্তেই দাদু তাদের বলে দেন যে কালকে সকাল হলেই তোমরা এই বাড়ি ছেড়ে বেরিয়ে যাবে। আমি এই বিষয়ে আর কোনো কিছু শুনতে চাই না। কিন্তু তারপরেও তারা সমানে তর্ক করে যেতে লাগলেন। একসময় তর্ক প্রায় হাতাহাতিতে পৌঁছে গেল। তবে পাড়ার সকল মিলে আমার দাদুকেই সাপোর্ট করে এবং বলেন, না, তোমরা এখানে আর থাকতে পারবে না, তোমাদের এই বাড়ি ছেড়ে যেতেই হবে। তবে এই বিষয়টা সেই দম্পতি মোটেও ভালোভাবে নেয়নি। পরের দিন সকালবেলা আমি দেখলাম সেই দম্পতি নিজেদের সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাইরের দিকে বেরিয়ে গেল। ওনারা বেরিয়ে যাওয়ার পরে দাদু ঠিক করলেন ওই ঘরে গঙ্গা জল ছিটিয়ে ঘরটা বন্ধ করে রাখবেন যতদিন না নতুন কোনো ভাড়াটিয়া পান। সেখানে যান তিনি। গিয়ে দেখেন ঘরের এক কোণে পড়ে রয়েছে কতগুলো কালো পুতুল, কতগুলো আরও তন্ত্রবিদ্যার জিনিস, সঙ্গে ছিল কোনো পশুর হাড়গোড়। দাদু দেখে যথেষ্ট ভয় পেয়ে যান, কিন্তু তিনি সেই মুহূর্তে কাউকে কিছু বলেননি। তিনি সেই সমস্ত জিনিসগুলো হাতে করে তুলে নিয়ে বাড়ির পেছন দিকে যে পুকুরটি ছিল সেইটার ওখানে ফেলে দিয়ে আসেন। তারপরে সেই ঘরে যথারীতি গঙ্গা জল ছড়িয়ে ছিটিয়ে ঘর বন্ধ করে রেখে দেন। এই ঘটনার পরের দিনই ছিল বাড়িতে নানা রকমের মেরামতের কাজ। বাড়িটা ছিল কিছুটা পুরনো, আমার দাদুর বাবার আমলের, সেই জন্য সেখানে মেরামতের কাজ হচ্ছিল। সকাল থেকেই মিস্ত্রিরা কাজ করছে। তবে দুপুরবেলা থেকে হঠাৎ পরিবেশ যেন কেমন একটা থম মেরে রয়েছে, যেন চারিদিকে সব কিছু চুপ করে গেছে। একটা আলপিন পড়লেও তার শব্দ পাওয়া যাবে। এমনকি আমরা বাচ্চারা যে সারাদিন হুড়োহুড়ি করে বেড়াই, দুপুরবেলাটুকুও
সঠিকভাবে বিশ্রাম নিই না, খেলে বেড়াই, তারাও সেই দিন চুপচাপ ঘুমিয়ে পড়েছিলাম। বিকেলবেলা যথারীতি সমস্ত মিস্ত্রিরা কাজ সেরে বাড়ি চলে যায়। দাদু তখন কাজ মিটে যাওয়ার পর সকলকে বলে, সন্ধে হতে তো একটু দেরি আছে, আমি একটু জিরিয়ে নিই। এই বলে তিনি বারান্দায় একটু বসেন হেলান দিয়ে। তার 10-15 মিনিট পরেই আমার দিদা সেখানে যায় তাকে ডাকতে, যে চা খাবে চল। গিয়ে দেখেন তিনি আর জীবিত নেই। স্বাভাবিকভাবেই সারা বাড়িতে দুঃখের পরিবেশ, কিন্তু কেউ বুঝতে পারল না একটা শক্ত সামর্থ্য মানুষ কিভাবে মাত্র 10 মিনিটের মধ্যে সেইভাবে মারা গেল। তার তো কোনো অসুখ বিসুখও ছিল না। পরে অবশ্য সবাই আন্দাজ করেছে হয়তো তার হার্ট ফেল করে গেছিল। দাদুর সমস্ত আত্মীয় স্বজন কাছাকাছি থাকায় বাড়ির সকলে আর দেরি করেনি। পাশের গ্রামের শ্মশানেই দাদুকে নিয়ে যাওয়া হয় সেই রাতে। বাড়িতে শুধু আমরা বাচ্চারা এবং মহিলারা ছিলাম। রাতে সমস্ত বাচ্চাদের শুয়ে দিয়ে মহিলারাও একটু বিশ্রামের জন্য শুয়ে পড়েছিল। মশারি টাঙিয়ে দেওয়া হয়েছিল আমাদের সমস্ত বাচ্চাদের। একই সঙ্গে আমরা ঘুমিয়েছিলাম। আমার এখনও মনে আছে, আমি সেই রাতে হঠাৎ করে হাতে যন্ত্রণা হওয়ার জন্য চিৎকার করে কেঁদে উঠি। সকলে মিলে ছুটে আসে, এসে লাইটটা জ্বালায় ঘরের। কিন্তু আমি সেই সময়ও মশারির ভেতরেই ছিলাম আমার অন্যান্য ভাই বোনেদের সঙ্গে। অদ্ভুত ব্যাপার হলো, আমার হাত থেকে তখন রক্ত ঝরছে। আমি শুয়েছিলাম মশারির মাঝখানে, আমার দুপাশে ছিল আমার 2 ভাই বোন। কিন্তু আমার আঙুলের মাথা থেকে, অর্থাৎ আমার আঙুলের নখটা ফুটো করে কেউ যেন সেখানে কামড়ে দিয়েছে। অদ্ভুত ব্যাপার হলো, যে কোনো প্রাণী কামড়ালেই দুদিকে তো দাঁত পড়বে, কিন্তু এই ক্ষেত্রে শুধুমাত্র আমার নখটা ফুটো করে ওপর থেকেই 2টো দাঁতের দাগ, ছোট ছোট দাঁতের দাগ, যেন কেউ ফুটো করেছে নখটা। সেখান থেকে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। অনেকটা রক্ত ঝরে যাওয়ার পর বাড়ির মহিলারা তো ভয়ই পেয়ে যায়, কারণ মশারির ভেতর তেমন কোনো জন্তু বা কোনো পোকা কিছুই নেই। আর আমি শুয়েছিলাম মাঝখানে। আমার যে হাত মশারি থেকে বেরিয়ে গেছে বা মশারি ছিঁড়ে কিছু ঢুকেছে তেমনও কোনো চিহ্ন নেই। তাহলে আমার হাতে ওইভাবে নখ ফুটো করে ধারালো কিছু কে কামড়ালো? একই বাড়িতে পরপর 2 দিন ধরে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে তাতে সবাই একটু ভয়েই ছিল। আমার মা তার সঙ্গে বাকি মহিলারাও আমাকে নিয়েই ব্যস্ত হয়ে পড়েছিল। সবাই যখন আমাকে নিয়ে ব্যস্ত, আমার হাতে ওষুধ লাগাতে ব্যস্ত, ঠিক সেই মুহূর্তেই মনে হলো ছাদ দিয়ে যেন কেউ দৌড়ে চলে গেল। বাড়ির ছাদে হঠাৎ এত রাতে কে দৌড়াদৌড়ি করবে? কেউ তো নেই বাড়িতে সেরকম, বাচ্চারা সবাই এখানেই রয়েছে, এমনকি সমস্ত মহিলারাও ওই সময় ওখানেই ছিল। তাহলে ছাদে দৌড়াদৌড়ি করছে কে? এই কথাটা সকলের মাথায় আসতেই সকলে দেখলাম চুপচাপ হয়ে গেল। আমাদের তখন অল্প বয়স, আমরা বুঝছি না কি হচ্ছে। আমার এক ভাই বলে উঠল, ছাদে যেন কেউ দৌড়চ্ছে, যেন কেউ খেলা করছে ছাদে। এটা শুনে সবাই বলল, চুপ চুপ, একদম বলতে নেই, ওইসব কথা মুখে আনার দরকার নেই, যে যা করছে করুক, তোমরা এখানে চুপ করে বসো। সবাই এরপর শুধু সময় গুনতে লাগলো কখন বাড়ির ছেলেরা বাড়ি ফিরবে। প্রায় মাঝরাতের দিকে সকলে বাড়ি ফিরে আসে। মা তো ব্যস্ত হয়ে তখনই বাবাকে এবং অন্যদের সবাইকে জানায় যে আমার হাতে কিছু একটা কামড়ে দিয়েছে, যেটার জন্য অনেক রক্ত বেরোচ্ছে। সকলে দৌড়ে চলে আসে ওই ঘরে যেখানে আমরা ছিলাম, বাচ্চারা ছিল। আসার পর দেখে যে সত্যি তখন আমি ব্যথায় কাতরাচ্ছি, হাত থেকে তখনও রক্ত বন্ধ হচ্ছে না, অনেকটা রক্ত বেরিয়ে গেছে, বিছানার চাদর ভরে গেছে প্রায় রক্তে। আমার শরীরও যথেষ্ট দুর্বল হয়ে পড়েছে। বাবারা ঠিক করলো কাল সকাল হতে না হতেই আমাকে কোনো এক ডাক্তারের কাছে নিয়ে যাবেন। যথারীতি পরের দিন সকালবেলায় একটুখানি দূরে গ্রামের থেকে একজন ভালো ডাক্তার বসেন, তার কাছেই নিয়ে যাওয়া হলো। সে হাতটা দেখে আর সমস্ত কিছু শুনে
অবাক হয়ে বলল যে আমি আজ অবধি এমন কোনো জন্তু বা পশু দেখিনি যে মাত্র ওপরের দাঁত দিয়ে কামড়ায়, তাও আবার নখ ফুটো করে। এতটা ধারালো দাঁত তার, কিন্তু দাঁতগুলো খুবই ছোট আর তীক্ষ্ণ মনে হচ্ছে দেখে। সে আরও শিওর হওয়ার জন্য অন্য একজন ডাক্তারের কাছে রেফার করলো। বলল আপনারা ওনার কাছেও একবার দেখিয়ে নিন, আমি সামান্য ওষুধপত্র ব্যথার জন্য দিয়ে দিচ্ছি, তবে ওনাকে দেখিয়ে নিন, তবে যদি উনি কিছু বুঝতে পারেন। উনি ছিলেন পশু বিশেষজ্ঞ। আমরা এমনকি পশু বিশেষজ্ঞর কাছেও গিয়ে দেখাই যে এটা কিসের কামড় হতে পারে। তবে আশ্চর্যের বিষয় হলো সেই ডাক্তারও বললেন যে তার জীবনে ইনি এই ধরনের কামড় কখনোই দেখেননি, তাই তিনি বলতে পারবেন না এটা কোন পশু বা জন্তুতে কামড়েছে। স্বাভাবিকভাবেই আমাদের যে ডাক্তারবাবু দিয়েছিলেন ওষুধগুলো, সেই ওষুধগুলো খেলাম, ব্যথাও কমেছে দুদিনের মধ্যে, কিন্তু সেই দাগটা এখনো সারেনি, বরং আস্তে আস্তে নখটা পুরো কালো হয়ে যেতে লাগলো। নখটা পচতে শুরু করলো দুদিন পর থেকেই। দাদু মারা যাওয়ার ইতিমধ্যেই 4 দিন পেরিয়ে গেছে। এই কদিনের মধ্যে রাত্রিবেলা আর কোনো উৎপাত তেমন হয়নি, কিন্তু 5ম দিনের দিন হঠাৎ করে মাঝরাতে আমার এক ভাই কেঁদে উঠল। বড়রা সকলে মিলে দৌড়ে এলো, আমরাও সবাই ঘুম থেকে উঠে পড়লাম। ঘরের লাইট জ্বালিয়ে দেখা গেল আবার সেই একই দৃশ্য, যেটা আমার সঙ্গে ঘটেছিল সেই একই জিনিস আমার ভাইয়ের সাথেও ঘটে, কিন্তু এইবারে হাতের বদলে পায়ের আঙুলে একইভাবে নখ ফুটো করে কিছুতে একটা কামড়েছে, যেটার জন্য রক্ত বেরিয়েছে অনেকটা। বিছানা প্রায় অর্ধেক ভিজেই গেছে। ভাই আরো ছোট হওয়ায় আমার থেকে সে প্রায় অজ্ঞান হওয়ার অবস্থা। এবার সবাই রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ল। এই কয়েকদিনের মধ্যেই একই ঘটনার পুনরাবৃত্তি হচ্ছে, তাও আবার শুধুমাত্র বাচ্চাদের সঙ্গেই ঘটছে এগুলো। ঘরে মশারি টাঙানো, তার মধ্যে বাচ্চারা শুয়ে, কোথাও কোনো ছেঁড়া কিছু নেই, কোনো কামড়ানোর দাগ নেই, শুধুমাত্র নখ ফুটো করে দুটো সরু দাঁতের দাগ, আর তার থেকে বেরিয়ে চলেছে অনবরত রক্ত। পরের দিন সকালেও ভাইকে নিয়ে যাওয়া হয়েছিল এক ডাক্তারের কাছে। তিনিও সেই একই কথাই বলেছেন যা আমাকে আমার ডাক্তারবাবু বলেছিলেন। সবাই বেশ চিন্তিত হয়ে পড়ে। বাড়ির অবস্থা এই রকম, তার মধ্যে এই রকম অতিপ্রাকৃতিক ঘটনা ঘটে চলেছে, যার ব্যাখ্যা ডাক্তারদের কাছেও নেই। সবাই মিলে ঠিক করা হলো আজকে রাতটা সবাই একসাথেই থাকা হবে। সেই মতো সবাই খাওয়া দাওয়া করে রাত 9:30 থেকে 10টার মধ্যেই এক ঘরে জমায়েত হলো। রাত তখন প্রায় 11:30-12টা হবে, কারণ আমরা বাচ্চারা ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে দরজায় জানলায় চারিদিকে ধাক্কা মারার আওয়াজ হলো, যেন কেউ খুব আক্রোশের সাথে দরজা জানলায় বাড়ি মারছে। সেই আওয়াজে আমরা সকলে ঘুম থেকে উঠে পড়লাম। বাবা মায়েরা তো ভাবলো কোনো চোর এসেছে বোধহয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই তাদের সেই ধারণা ভেঙে গেল, কারণ বাইরে যতটা জোরে আওয়াজ হচ্ছে দরজা জানলায়, মনে হচ্ছে যেন কেউ দরজা জানলা ভেঙে ফেলবে। আর তার সাথেই ছাদের মধ্যে অনেকজনের দৌড়ানোর আওয়াজ হচ্ছে। কেউ যেন খুব রেগে গেছে আর সে চারিদিকে ছুটোছুটি করছে। সবাই ভয় পেয়েই ছিল, তার মধ্যেই বাইরে থেকে এক মহিলা কণ্ঠের হাসির আওয়াজ পাওয়া যায়, যা মনে পড়লে আজও আমার গায়ে কাঁটা দিয়ে ওঠে। এরপর হঠাৎ করে অন্যান্য ঘরে যেন কিছু কেউ ভেঙে ফেলছে সেই রকম আওয়াজ আসছিল, মানে কেউ যেন এই দরজাটা খুলতে না পেরে, অর্থাৎ আমরা সবাই যেই ঘরে ছিলাম, এই ঘরে বাচ্চারাই সাধারণত আমরা শুই, এই ঘরের দরজা জানলা খুলতে না পেরে যেন রেগে গিয়ে আশেপাশে যা দেখতে পাচ্ছে সেটাই ভেঙে ফেলছে। সকলে দেখি তখন ভয়তে চুপচাপ রয়েছে। আমরা বাচ্চারা তো কেঁদেই ফেলি ভয়তে, কেউ যেন দরজা ভেঙে ফেলবে। বাবা মায়েরা যথাসাধ্য চেষ্টা করে আমাদের চুপ করানোর,
তারাও এমনকি ভয় পেয়ে রয়েছে। তাদের চোখ মুখ প্রায় রক্তশূন্য, এতটা ফ্যাকাশে হয়ে গেছিল ভয়তে। বড় ছোট সবাই মিলে আমরা অপেক্ষা করছিলাম কখনেই কান ফাটানো আওয়াজটা বন্ধ হবে। কিন্তু যত রাত বাড়তে থাকলো উৎপাত যেন ততই বেড়ে চলল। সবাইকে অবাক করে দিয়ে বাইরে থেকে একসাথে কোনো পুরুষ এবং মহিলা কণ্ঠ বলে উঠল, কতদিন পারবি এইভাবে আটকে বেঁচে থাকতে? আমরা যে ছাড়বো না কাউকে। আমাদের খাওয়ার আমাদের চাই। আমাদের খিদে পেয়েছে, তেষ্টা পেয়েছে। দরজা তো তোদের খুলতেই হবে। খুলে ফেল বলছি, তাহলে তোরা রক্ষা পেলেও পেতে পারিস। আমরা যদি কোনোভাবে আসতে পারি ভেতরে, একজনকেও ছাড়বো না। সেই সময় যে অনুভূতিটা হয়েছিল সেটা কথায় বলে প্রকাশ করা যাবে না। প্রত্যেকটা মানুষ ওই ঘরে যারা উপস্থিত ছিল সবাই ভয় পেয়েছিল, ভীষণই ভয় পেয়েছিল যে এটা কি হচ্ছে, বাইরে কারা এরা, কিভাবেই বা এগুলো হতে পারে। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে ওই ঘটনাগুলো সেই মুহূর্তে ঘটছে। তো সেই মুহূর্তে সবাই শুধু অপেক্ষায় রয়েছে কখনেই ঘটনা থামবে, কখনেই আওয়াজ কমবে, বাইরে যারা আছে তারা চলে যাবে। সবাই যেন নিঃশ্বাস বন্ধ করে বসেছিলাম আমরা। এক সময় সমস্ত আওয়াজগুলো থেমে গেল। তারও বেশ কিছুক্ষণ পর জানলার মাঝে যেই ফাঁকা রয়েছে সেখান থেকে ভোরের আলো ঘরে ঢুকলো। সবাই যেন নিঃশ্বাস ছেড়ে বাঁচল। ভোর হতেই বাড়ির সমস্ত লোকেরা দৌড়লো কোনো পুরোহিতকে খুঁজতে বা কোনো সন্ধান করতে, কারোর এমন যে এইগুলোর ব্যাখ্যা দিতে পারবে। অনেক খোঁজাখুঁজির পর 2 গ্রাম পরে একজন ব্যক্তি ছিলেন যিনি ঝাড়ফুঁক করতেন। তার কাছে গিয়ে তারা সমস্ত ঘটনা বলেন। সে শুধু কিছুটা জল দিয়ে দেয় এবং কয়েকটা সুতো দিয়ে দেয়, বলে সুতোগুলো সমস্ত দরজার মধ্যে বেঁধে দেবে, তাহলেই দেখবে আর কোনো উৎপাত হবে না। সবাই একটু আশ্বাস পেল, তাহলে হয়তো এবার রেহাই পাওয়া যাবে। সেই মতো সবাই বাড়ি ফিরে এলো এবং দুপুরবেলা স্নান করে সেই জল পুরো বাড়িতে ছড়িয়ে দেওয়া হলো ও সুতোগুলো বেঁধে দেওয়া হলো সমস্ত দরজায়। সন্ধেবেলা থেকে সকলে যেন এক প্রকার নিশ্চিন্ত হয়ে গেছিল যে আর কোনো অঘটন ঘটবে না। সবাই যথারীতি নিজের নিজের ঘরে চলে গেছে শুতে। রাত হতেই, মাঝরাত তখন কত হবে বলা মুশকিল, হঠাৎ বারান্দাতে আর উঠোনে যেন জিনিস পড়ার শব্দ হলো। প্রত্যেকেই অবাক হয়ে গেল, কারণ সেই ব্যক্তির কথা মতো আজ থেকে তো আর কিছু হওয়ারই নয়, কারণ জল তো ছিটিয়ে দেওয়া হয়েছিল, রক্ষা কবচ হিসেবে সুতোগুলোও বেঁধে দেওয়া হয়েছিল। তবে এটা আবার কি হলো? কিন্তু সেই আওয়াজ কয়েক মুহূর্তের মধ্যেই থেমে যায়। তারপর সারা রাত আর কোনো রকম কোনো আওয়াজ হয়নি, কোনো রকম কোনো ঘটনা ঘটেনি। সবাই নিশ্চিন্তে সারাটা রাত ঘুমিয়ে কাটিয়েছে। পরের দিন সকালবেলা বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠানের জন্য প্যান্ডেল করতে আসে লোকজন। তারা যথারীতি প্যান্ডেল করে বিকেলের মধ্যে সমস্ত কাজ মিটিয়ে ফিরে যায়। সন্ধ্যাবেলায় সকলে মিলে এক জায়গায় হয়ে গল্প করতে বসে। এতজন মানুষ অনেক দিন পর এক জায়গায় হয়েছে, স্বাভাবিকভাবেই তাদের অনেকের অনেক গল্প রয়েছে। সেই গল্পের আসরের মধ্যে হঠাৎ আমার দিদিমা বলে ওঠেন, আমার শরীরটা কেরম আনচান করছে, আমার খুব কষ্ট হচ্ছে। উনি সবে বলতে শুরু করেছেন এগুলো, হঠাৎ অজ্ঞান হয়ে যান। সকলে মিলে চোখে মুখে জল ছেটায় জ্ঞান ফেরানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে সব শেষ। দিদিমা ইতিমধ্যে প্রাণ ত্যাগ করেছেন। শোকের ছায়া নেমে আসে পুরো পরিবারের মধ্যে। মাত্র কয়েকদিন হয়েছে দাদু পরলোক গমন করেছেন, আর আজ দিদিমা এইভাবে হঠাৎ গল্পের আসরের মধ্যেই চলে গেলেন। সবাই যখন এক জায়গাতেই রয়েছে, তাই ঠিক করা হলো পরের দিন ভোর হতেই দিদিমার মৃতদেহ শ্মশান ঘাটে নিয়ে যাওয়া হবে। তবে যদি এখানেই সব শেষ হয়ে যেত তাহলেই বোধহয় ভালো ছিল। সেদিনের রাতটা কেউ কখনোই ভুলতে পারবে না। দিদার মৃতদেহ একপাশে শুয়ে রেখে সকলেই মন খারাপ করে বসে আছে চারিদিকে ঘিরে।
হঠাৎ করে বাড়ির পেছন দিক থেকে কোনো এক ভদ্রমহিলার কান্নার আওয়াজ ভেসে এলো। সেই কান্না যেন খুব চাপা স্বরে হচ্ছে। বাড়ির দুজন লোক খুঁজতে গেল সেই কান্নার উৎস। বাড়ির পেছন দিক থেকে এত রাতে কোনো মহিলা কাঁদছে কেন তা দেখতে গেল, কিন্তু তারা কোনো কিছুই দেখতে পেল না। তারা বাড়ি ফিরে এলো আবার, অথচ সেই কান্নার আওয়াজ এখনো পর্যন্ত পাওয়া যাচ্ছে। সবাই বলল, ছাড় ওইসব, আর ভাবতে হবে না, দেখতে হবে না কে কোথায় কাঁদছে, এখানে চুপচাপ বসে থাকো সবাই। রাত তখন কত বাজে কেউ জানে না। হঠাৎ আমার এক মাসি চিৎকার করে কেঁদে উঠল। সে গিয়েছিল একটু বাথরুমের দিকে। তার চিৎকার শুনে সকলে দৌড়ে গেল তার কাছে। তাকে জিজ্ঞাসা করতে জানা গেল সে নাকি দেখেছে বাথরুমের মধ্যে কালো কোনো ছায়া দাঁড়িয়ে আছে। তবে আমরা যখন সবাই ওখানে গিয়েছিলাম কোথাও কিছু দেখতে পাইনি। মাসি যে বর্ণনা দিয়েছিল সেই ছায়ামূর্তির, সেটি কোনো নারীর ছায়ামূর্তি, যার শুধু চোখ দুটো যেন আগুনের মতো জ্বলছিল। এতক্ষণ যারা আমরা নিশ্চিন্তে বসেছিলাম যে এবার বোধহয় বিপদ কেটে গেছে, আর কোনো ঘটনা এই বাড়িতে ঘটবে না, তারা সবাই মুহূর্তের মধ্যেই ভুল প্রমাণিত হলাম। ঠিক করা হলো সবাই আবার ওই ঘরেই একসঙ্গে বসে থাকবে দিদার মৃতদেহ ঘিরে। পরের দিন ভোরবেলায় সকলে বেরিয়ে পড়ল দিদার শেষ কাজ করতে। শ্মশান থেকে ফিরে আসতে সবার মোটামুটি দুপুর হয়ে গেল, কিন্তু সেই সময় আর বিশ্রাম না নিয়ে সকলে সিদ্ধান্ত নিল কোনো ভালো এক ওঝা বা তান্ত্রিকের কাছে যেতেই হবে। এইভাবে দিনের পর দিন এই সমস্ত ঘটনা সহ্য করা যাচ্ছে। তার সঙ্গে বাড়িতে বাচ্চারাও রয়েছে, তাদের সঙ্গেও যে সকল ঘটনা ঘটছে এগুলোকে কখনোই অদেখা করা যায় না। সেই মতো সকলে পৌঁছে গেলেন এক তান্ত্রিক বাবার কাছে। তাকে সাথে করে বাড়ি নিয়ে আসলেন কি ঘটছে বাড়িতে তা দেখার জন্য এবং সেটার ব্যবস্থা করার জন্য। উনি বাড়িতে পা রেখেই প্রথমেই যেটা বললেন সেটা আমরা সকলেই অবাক হয়ে গেলাম শুনে। উনি আমাদের জানালেন এখানে কোনো পিশাচ রয়েছে, তবে তারা একা নয়, কি একসাথে 2-3 জন পিশাচ এই বাড়িতে রয়েছে। সমস্ত ঘটনা আমাদের বড়রা তাকে খুলে বলল। সে শুনে বললেন, ঠিক এই কারণেই মাঝরাতে বাচ্চাদের হাতে বা পায়ে ওই রকমের রক্ত দেখা যাচ্ছে। পিশাচেরা রক্ত খেয়ে নিচ্ছে কিছুটা, আর যখন তারা ছেড়ে দিচ্ছে সেই মুহূর্তে ওদের হাতে বা পায়ে যন্ত্রণা করে উঠছে, যার জন্য রক্তপাত হচ্ছে। সকলে এটা শুনে ভীষণ আতঙ্কিত হয়ে পড়ল। তবে এখানেই শেষ নয়, আরও তিনি বললেন এই বাড়িতে যে শুধু পিশাচ রয়েছে তা নয়, এখানে কোনো তন্ত্র সাধনাও করা হয়েছে। বাড়িতে কি এমন কেউ কোনোদিনও থেকেছে বা কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল যে তন্ত্র সাধনা করত? সেই মুহূর্তে সকলে বলে উঠল আমাদের ভাড়াটিয়ার দম্পতির ঘটনাটি। তখন তিনি বললেন সেই দম্পতিই হয়তো এই বাড়িতে তন্ত্র সাধনা করেছেন, যার জন্য এই বাড়িতে যখনই কোনো কাজ হবে, সেটা শুভ কাজ হোক অথবা ঘরবাড়ি মেরামতের কাজ হোক, কারোর না কারোর প্রাণহানি হবে। সবাই তো ভয়েতে স্তম্ভিত হয়ে ওনাকে চেপে ধরলেন যে যেভাবেই হোক এর একটা উপায় বের করার জন্য। তবে তিনি বললেন যে কি সাধনা বা কি তন্ত্র এখানে করা হয়েছে না জেনে এটা আমি একেবারেই ঠিক করতে পারবো না, কিন্তু চেষ্টা করব যতটা এর উপায় বের করা যায়। তিনি প্রথমেই পুরো বাড়িটা ভালো করে বন্ধন করে দিলেন। তারপরে সকলকে একটা তাবিজ পরিয়ে দিলেন, যেন এই তাবিজটা আগামী 1 মাস অন্তত সবাই পড়ে, তারপরে সেটা জলে দিয়ে দিতে। আর যেই ঘরে সেই দম্পতিরা থাকতেন সেই ঘরে বেশ কিছুক্ষণ ধরে উনি কিছু যাগযজ্ঞ এবং পূজা অর্চনা করলেন। শেষে বেরিয়ে যাওয়ার আগে উনি আশ্বাস দিয়ে গেলেন এখানে আর কোনো বাচ্চাদের বা বড়দের ক্ষতি পিশাচেরা করতে পারবে না। তবে বাড়িতে যেই তন্ত্র করা হয়েছে সেটা তিনি কাটতে পারেননি। সমস্ত কাজ মিটে গেলে তাই যেন
কোনো বড় তন্ত্রসাধককে এনে সেই ব্যবস্থা করা হয় যাতেই বাড়ির ওপর করা তন্ত্রটি কেটে যায়। এই বলে তিনি বিদায় নিলেন। যথারীতি প্রায় 1 মাস মতো কেটে গেল। দিদার শ্রাদ্ধানুষ্ঠান, দাদুর শ্রাদ্ধানুষ্ঠান এবং সকল কাজ মিটে বাড়ির অর্ধেক আত্মীয়জন সবাই ফিরে এসেছে। আমরাও ফিরে এসেছি। 1 মাস পর যথারীতি আমরা সকলেই তাবিজগুলো খুলে জলে দিয়ে দিই। এরপর থেকে কখনো আর কিছুতে কামড়ায়নি ওইভাবে যেভাবে মামার বাড়িতে ঘটেছিল ঘটনাটা। বেশ কয়েক বছর পর আবার কিছু কিছু ঘটনার পুনরাবৃত্তি শুরু হয়। যেমন বাড়ি ঘরদোর মেরামতের জন্য লোক লাগানো হয়েছিল। যেদিন সেই বাড়ি মেরামতের কাজ শেষ হয় সেদিনই আমার এক মামা মারা যান। সেটাও আশ্চর্যজনকভাবে। তিনি স্নান করতে গিয়ে হার্ট ফেল করে মারা যান বাথরুমে। তারপর থেকে ঠিক করা হয়েছে মামার বাড়িতে আর কোনো রক্ষণাবেক্ষণ বা কোনো শুভানুষ্ঠান করা হবে না। সময়ের সাথে সাথে বাড়িটি আজ আর থাকার উপযুক্ত নয়। চারিদিক প্রায় ভেঙেই পড়েছে, আর সেখানে কোনো শুভানুষ্ঠান কিছুই করা হয় না। সমস্ত অনুষ্ঠান অন্য কোনো বাড়ি ভাড়া নিয়ে করা হয়। সেই বাড়িতে যারা সকলে থাকেন এখনো, তারা মাঝে মধ্যেই বলে কোনো মহিলার এখনো কান্নার আওয়াজ মাঝে মাঝেই ভেসে আসে বাড়ির পেছন দিক থেকে, পুকুর পাড়ের কাছ থেকে। আর তার সাথেই দেখা যায় মাঝে মধ্যে এক ছায়া মূর্তিকে। আমি বহুদিন হয়ে গেছে সেখানে আর যাইনি, অথচ সেই কয়েকদিনের ঘটনা আজও আমার মনের মধ্যে গেঁথে রয়েছে। ভয় পাই এখনো কোনো দরজা ধাক্কানোর আওয়াজ হলে মাঝরাতে। এই ছিল আমার ছোটবেলার একটা সত্যিকারের অভিজ্ঞতা। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর শুনতে থাকুন আমার চ্যানেল ভুতুড়ে গপ্প।